সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো মলদ্বারে ফিস্টুলা এবং তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এম মাহবুবুর রহমান, ল্যাপারোস্কোপিক জেনারেল ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, আবাসিক সার্জন, RS জেনারেল সার্জারি, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ বৈশাখী টিভিকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। স্যার, আজকে আমরা যে বিষয়টি নির্বাচন করেছি আমাদের কথা বলার জন্য সেটি হলো ফিস্টুলা এবং তার চিকিৎসা। স্যার, আমরা আমাদের আলোচনায় যাব, তার আগে আপনার কাছ থেকে শুনে নেব ফিস্টুলা সম্পর্কে। হ্যাঁ, ধন্যবাদ। খুবই যুগোপযোগী একটি টপিকস নিয়ে আলোচনা করছি। ফিস্টুলা হচ্ছে আসলে একটি অ্যাবনর্মাল কমিউনিকেশন, আমরা মেডিকেলের ভাষায় বলি, যেটা হচ্ছে যে মলদ্বারের সাথে পায়ুপথের যে স্বাভাবিক একটা কানেকশন আছে, যেটা দিয়ে মলদ্বার দিয়ে পায়ুপথ দিয়ে পায়খানাটা আমরা বের হয়ে আসে। কিন্তু যদি কোনো কারণে মলদ্বারের সাথে পায়ুপথ বাদে অন্য কোনো অস্বাভাবিক রাস্তা তৈরি হয়, তখন আমরা তাকে ফিস্টুলা বলি। স্যার, ফিস্টুলা যে হচ্ছে তার কি কোনো কারণ আছে এর পেছনে? ধন্যবাদ। ফিস্টুলার আসলে অনেকগুলো কারণ আছে, তবে তার মধ্যে যেই কারণটি সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে যে পায়ুপথের চারপাশে যদি কোনো কারণে ফোড়া হয় এবং সেই ফোড়াটি যদি গলে গিয়ে সম্পূর্ণভাবে না শুকায়, সেক্ষেত্রে কিন্তু একটি এবং গভীর ক্ষত সৃষ্টি হয় এবং সেই ক্ষত থেকে একটি যেই নালী সৃষ্টি হতে পারে, এবং এটি একটি মূল কারণ। তাছাড়া আরও কিছু রোগ আছে, যেমন আমরা বলি বাংলাদেশে খুবই কমন যে টিবি রোগ, টিউবারকুলোসিস। আরেকটি রোগ আছে যেটি ক্রনস ডিজিজ নামে আমরা আখ্যায়িত করি, সেক্ষেত্রেও কিন্তু তাদের ফিস্টুলা হতে পারে। এবং ডায়াবেটিকুলাইটিস নামে একটি রোগ আছে, সেই রোগটি যাদের হয় তাদেরও ফিস্টুলা হতে পারে। এবং হাইড্রেনাইটিস সাপোরেটিভ নামে একটি রোগ আছে, যে অস্বাভাবিক যাদের হেয়ার থাকে সেই জায়গা থেকে ইনফেকশন হয়ে আলটিমেটলি এরকম নালী তৈরি হতে পারে। সো এই রোগগুলোর কারণে কিন্তু ফিস্টুলা তৈরি হতে পারে, তবে মূল কারণ হচ্ছে ফোড়া যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয়। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে মলদ্বারে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, সাধারণ মানুষের একটাই কথা যে আমার পাইলস হয়েছে। তো স্যার, ফিস্টুলা এবং পাইলস তাহলে কিভাবে একজন রোগী বুঝবেন তার কোনটি হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা এরকম অনেক রোগী পেয়ে থাকি, রোগীরা এসে বলে যে ডাক্তার সাহেব পাইলস হয়েছে আমার। আসলে এইটা আমরা পার্থক্যটা হচ্ছে খুবই সহজ, যেটা হচ্ছে যে পাইলসের লক্ষণ এবং ফিস্টুলার লক্ষণ কিন্তু সম্পূর্ণ আলাদা। পাইলসের লক্ষণ যেগুলো সেটা হচ্ছে যে একটু পেইনলেস, কোনো মানে ব্যথাবিহীন রক্তক্ষরণ, যেটা একদম টকটকে লাল রক্ত যায় এবং সেখানে যে পায়খানা রাস্তার চারপাশে যে রক্তনালীগুলো আছে সেগুলো ফুলে যায়, ফুলে গিয়ে সেখান থেকে রক্তক্ষরণ হয়, সেটাকে আমরা মেডিকেলের ভাষায় হ্যামোরয়েড কিংবা পাইলস বলে থাকি। কিন্তু ফিস্টুলা তো আমি আপনাকে বলেছি যে একটি অ্যাবনর্মাল কানেকশন, যেটা হচ্ছে যে পায়ুপথের সাথে এবং পায়ুপথ বাদে মলদ্বারের সাথে একটি কানেকশন, যেটা দিয়ে পুজ কিংবা রক্তপুজ এগুলো হতে পারে। তাহলে লক্ষণ কিন্তু সম্পূর্ণ আলাদা। সো পাইলস বললে হবে না, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পায়ুপথের চারপাশে যে কোনো রোগ হোক, ডাক্তারের শরণাপন্ন হতে পারে, উনি আসলে রোগটাকে নির্ণয় করে দিবেন। আচ্ছা, তাহলে এই ধরনের সমস্যা নিয়ে যখন আপনার রোগীরা আপনাদের কাছে আসেন তখন আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন? প্রথমে তো আমরা রোগীর কথা শুনে বুঝি, যারা উপসর্গগুলো বলে যে এরকম ব্যথা হচ্ছে, চুলকানি হচ্ছে, কিংবা অনেক সময় ওই জায়গাটা ফুলে যায় এবং ওই ফুলে যাওয়ার যে জায়গাটি আছে সেখান দিয়ে রক্ত মলদ্বার দিয়ে মিশ্রিত রক্ত আসতে পারে। এবং এইরকম লক্ষণগুলো যখন বলবে আমরা অবশ্যই পরীক্ষা করব। আমরা যেটা আঙ্গুলের মাধ্যমে ফিঙ্গার দিয়ে আমরা একটি পরীক্ষা করি, যাকে বলি আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, এবং সেটা করে কিন্তু আমরা এই যে কানেকশন যেটা আছে, যেই নালীটি আছে, সেটা আমরা কিন্তু ফিল করতে পারি। আরেকটি হচ্ছে যে আমরা একটি পাইপের মাধ্যমে আমরা পায়খানা রাস্তা যেটা আছে মলদ্বারটা পরীক্ষা করে দেখতে পারি যে এখানে কোনো নালীর লক্ষণ আছে কিনা, এবং তাকে আমরা বলি প্রোক্টোস্কোপি। তাছাড়াও অনেক সময় জটিল ফিস্টুলা হতে পারে, সেক্ষেত্রে আমরা MRI কিংবা সিটি স্ক্যান করে কিন্তু আমরা এই রোগটি ধরতে পারি। স্যার, রোগীরা যখন আপনারা ডায়াগনোসিস করলেন একজন রোগী যে তার এই ধরনের সমস্যা হয়েছে, তো কী ধরনের চিকিৎসা আছে? এটা কি স্যার ওষুধে ভালো হবে কিংবা অপারেশন, কোনটি দরকার হয়? আসলে ফিস্টুলার চিকিৎসা আসলে অপারেশন, ওষুধে আসলে সহজে এটা ভালো হয় না, আসলে ভালো হয়ই না। বেসিক্যালি এটার চিকিৎসা হচ্ছে সার্জারি। তবে অনেক ধরনের সার্জারি পদ্ধতি আছে। আমি বলবো যে কিছু প্রাচীন পদ্ধতির সার্জারি কিন্তু আছে, এবং আপনি জেনে অবাক হবেন যে যীশু খ্রিস্ট জন্মের প্রায় 400 বছর আগে হিপোক্রেটাস, এত আগে হিপোক্রেটাস প্রথম যে ফিস্টুলার চিকিৎসা পদ্ধতিটা আবিষ্কার করেছেন, তাকে আমরা বলি সেটন।
সেই সেটন এখন পর্যন্ত কিন্তু আমরা চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। তাছাড়া আরও কিছু চিকিৎসা আছে, যেমন আমরা বলি ফিস্টুলেক্টমি। ফিস্টুলেক্টমি মানে হচ্ছে যেই অস্বাভাবিক যেই কানেকশনটা আছে, যে নালীটা আছে, সেটাকে অপারেশনের মাধ্যমে সরিয়ে নিয়ে আসা। আছে ফিস্টুলোটমি, যে নালীটি আছে আমরা এটিকে কেটে ভিতরে যে রক্তপুঞ্জ আছে সেটাকে পরিষ্কার করে দেওয়া এবং আস্তে আস্তে এটা ভরে আসা। এবং কিছু আধুনিক চিকিৎসাও কিন্তু ফিস্টুলার এখন প্রচলিত রয়েছে। যেমন আমরা বলে থাকি একটি চিকিৎসা পদ্ধতি যেটাকে বলে লিফট হচ্ছে একটা আধুনিক পদ্ধতি। আমরা ফিস্টুলার নালীটিকে একটি জায়গা দিয়ে বেঁধে যে ভিতরে যেই ছিদ্রটি আছে সেটি বন্ধ করে দিয়ে আমরা একটা নালীর অংশ তুলে নিয়ে আসি। এটা আধুনিক চিকিৎসা পদ্ধতি। তাছাড়া আরও কিছু চিকিৎসা আছে, যেমন অ্যানাল অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ আমরা বলে থাকি। একটি জায়গার মাংসপিণ্ড নিয়ে আমরা যেই জায়গাটাতে ফিস্টুলা হয়েছে সেই জায়গায় নিয়ে বসিয়ে দিই। তাছাড়া আরও কিছু চিকিৎসা পদ্ধতি আছে, আপনারা জেনে থাকবেন লেজার দিয়েও কিন্তু ফিস্টুলা ট্রিটমেন্ট করা যায়। লেজারটাই মানে আমাদের রোগীরা বেশি পরিচিত আসলে আমাদের রোগীদের কাছে। আসলে লেজার অনেক জায়গায় খুবই জনপ্রিয় আছে, যেমন আমরা কিডনির স্টোন ভাঙাতে লেজার ব্যবহার করা হয়, স্কিনে লেজার ব্যবহার করা হয়। বাট আমি মনে করি যে ফিস্টুলার চিকিৎসার জন্য অনেক আধুনিক চিকিৎসা আছে, তাদের সমান হতে পারে, বাট লেজার তাদের চেয়ে খুব বেশি অ্যাডভান্স অথবা খুব বেশি আধুনিক আমি বলবো না, তাদের উপকারিতা সমানই আমি বলবো। স্যার, রোগীদের একটা সাধারণ প্রশ্ন থাকে যে এই ধরনের অপারেশন করলে ওনার আবার এটি হতে পারে কিনা, কিংবা উনি কি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন কিনা? হ্যাঁ, খুবই ভালো একটি কোয়েশ্চেন করেছেন। অনেক রোগীরই আমাদেরকে এটা জিজ্ঞেস করে থাকে। ফিস্টুলা অপারেশন করার পরে কিন্তু ফিস্টুলা আবার হতে পারে, কারণ আমি আপনাকে কিছু রোগের কারণ বলেছি, যেমন টিবি রোগ বলেছি, ক্রনস ডিজিজ যেটা বলেছি, যেটা পেটের ভিতরে আমাদের খাদ্য হজমের সমস্যা হয়, রক্তক্ষরণ হয়, এরকম কিছু লক্ষণে ক্রনস ডিজিজ হয়ে থাকে। যদিও আমাদের দেশে এটা কমন না। তো এইসব লক্ষণ দিলে কিন্তু ফিস্টুলা, ওই রোগগুলো যদি না সারানো হয় তাহলে কিন্তু ফিস্টুলা অপারেশন করার পরে আবার ফিস্টুলা হতে পারে। আবার অনেক সময় আমরা কমপ্লেক্স ফিস্টুলা বলে থাকি, যে একটি ফিস্টুলাও অনেকগুলো ব্রাঞ্চ থাকে, অনেকগুলো নালী থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফিস্টুলা রিকারেন্স হতে পারে। তবে আমরা যে চিকিৎসা পদ্ধতি আছে আমাদের কিন্তু ওইরকম রিকারেন্স রেট আমরা পাই না। স্যার, আপনি তো ফিস্টুলার বিভিন্ন অপারেশনের কথা বলেছেন, তো অপারেশনের পরে কি একজন রোগী সাধারণ জীবনযাপন করতে পারবেন, এবং উনি মানে অপারেশনের পরে উনি কিভাবে লাইফস্টাইল লিড করবেন? ধন্যবাদ। অবশ্যই একজন রোগীর অপারেশনের পরে উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। অপারেশনের পরবর্তীতে আমরা যে জায়গাটা থেকে এই নালীটি বের করে নিয়ে আসি, ওই জায়গাটি কিছুদিন আস্তে আস্তে ড্রেসিং করে ভরে আসে জায়গাটি। তো আসলে এর জন্য হাসপাতালে থাকতে হয় না, রোগী বাসায় চলে যেতে পারবে এবং উনি ওনার স্বাভাবিক জীবনযাপন খুব দ্রুতই স্বাভাবিক জীবনযাপন উনি অতিক্রম করতে পারবেন। স্যার, পরবর্তী কি কোনো পরামর্শ থাকে আপনাদের অপারেশনের পরে যে কি কি কাজ উনি করবেন? ধন্যবাদ। পরবর্তীতে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমাদের যে পায়ুপথের যেই হাইজিন সেটা মেনটেন করতে হবে, এবং আমরা অবশ্যই সেটা হচ্ছে যে কোনো কারণে যদি ওই জায়গাতে কোনো ফোড়া ভাব অথবা চুলকানি অথবা কোনো ব্যথা হয়, অবশ্যই রেজিস্টার ডক্টরের শরণাপন্ন হবেন, কোলোরেক্টাল সার্জন কিংবা জেনারেল সার্জনের শরণাপন্ন। স্যার, আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে যে এই ধরনের সমস্যা যাতে না হয়, ওনারা কি করবেন? ধন্যবাদ। দর্শক, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, পায়ুপথে যদি কোনো ধরনের রোগ হয় অবশ্যই আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন। একজন কোলোরেক্টাল সার্জন অথবা একজন জেনারেল সার্জনের পরামর্শ আপনারা নিতে পারেন, এবং যদি কোনো ফোড়া হয় আপনারা নিজে কোনো ধরনের চিকিৎসা না করে অবশ্যই ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করেন, কারণ আপনি এই ফোড়া থেকেই কিন্তু ফিস্টুলা রোগের আবির্ভাব হতে পারে। সো এবং আপনারা আমি অনেকে জানি যে সোশ্যাল একটা ট্যাবু আছে, যে ডাক্তারের কাছে যেতে চায় না। আমার মা বোনেরা আছেন, তারা হাসপাতালে যেতে চান না এবং একটি জটিল আকার ধারণ করে। আপনাদেরকে বলবো মা, আপনারা অবশ্যই হাসপাতালে যোগাযোগ করেন, এবং পরিবারে যারা আছেন, পুরুষ আছেন, তারা অবশ্যই নারীদের পাশে সহযোগিতা করবেন, এবং এইরকম রোগকে ভয় না পেয়ে অবশ্যই আপনারা হাসপাতালে যাবেন। সব ধরনের চিকিৎসা পদ্ধতি চালু আছে, আপনারা অবশ্যই চিকিৎসা শরণাপন্ন হবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ভবিষ্যতে হয়তো আপনার সাথে স্যার আবার সম্পৃক্ত হব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির এই নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ এই প্রোগ্রামকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি। আমরা কথা বলছিলাম ফিস্টুলা এবং তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।